and software maintenance system of your company. অর্থাৎ এই লাইনটা দিয়ে বোঝানো হয়েছে বা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আপনি যদি সফটওয়্যার ব্যবহার না করে যদি ম্যানুয়াল অ্যাকাউন্টস ব্যবহার করতে চান বা ম্যানুয়াল অ্যাকাউন্টস করতে চান তাহলে সেটা কিভাবে করবেন, আর যদি ম্যানুয়াল অ্যাকাউন্টস বাদে আপনি যদি সফটওয়্যারে অ্যাকাউন্টস করতে চান তাহলে সেটা আপনি কিভাবে মেইনটেইন করবেন, এই লাইনটা দিয়ে এইটা বোঝানো হয়েছে। এখন এটা আমি আমার মতো করে তৈরি করেছি। আচ্ছা, হয়তোবা আপনাদের সবার কাছে এই শীটটা আছে কিনা আমি জানি না, তারপর আমি চেষ্টা করছি আমার স্ক্রিন শেয়ারটা দিয়ে এই শীটটা ওপেন করার জন্য। আমার স্ক্রিনটা কি আপনারা দেখতে পাচ্ছেন? একটু আওয়াজ দিবেন। দেখতে পাচ্ছি। দেখুন, এইটা ছিল হচ্ছে আমার শীট, এটা ছিল কাভার পেজ। আপনাদের কাছে থাকলে যদি আসবেন। একটু বড় করেন। স্ক্রিনটা একটু বড় করবো না? বড় হয়েছে? জি ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কাভার পেজ। এটা আপনাদের যদি কারো কাছে না থেকে থাকে, আমি দেখেছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই শীটটা দেওয়া আছে, আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে একটু প্রিন্ট দিয়ে নেবেন। তো এইটা ফার্স্ট পেজ নিয়ে কোনো কিছু বলার নেই, আমি এখান থেকে শুরু করছি। দেখেন আমার শীটের নাম হচ্ছে সিকোয়েন্স অফ নলেজ শেয়ারিং, অর্থাৎ আমরা একে অপরের নলেজটা এখানে শেয়ার করব, সেভাবেই করে শীটটা সাজাইছি। 1 নম্বর পয়েন্ট দেখেন আছেন, ডিসকাস অ্যাবাউট ট্রেডিশনাল অ্যাকাউন্টিং মেইনটেন্যান্স সিস্টেম অ্যান্ড সফটওয়্যার অ্যাকাউন্টিং মেইনটেন্যান্স সিস্টেম অফ ইউর কোম্পানি। অর্থাৎ যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা সফটওয়্যার ফেলে দিলাম বা সফটওয়্যার নিয়ে থিঙ্কিংও করছি না। আমরা একটা ট্রেডিশনাল যে কোম্পানিতে আমরা জব করি বা যে কোম্পানি আমরা কাজ করি, যাই যে নামে কনসালটেন্সি করি, যে নামেই ডাকি না কেন, সেই কোম্পানিতে যদি আপনার সফটওয়্যার ব্যবহার না হয়ে যদি আপনার ম্যানুয়াল অ্যাকাউন্টস ব্যবহার করা হয় তাহলে এটা কিভাবে করা হয়। তো এটা আপনারা এখানে যে ভাই প্রফেশনাল যে ভাইগুলো আছেন ওনারা আপনারা বিভিন্ন কোম্পানিতে গেছেন, যে আমি ধরে নিচ্ছি যে যে কোম্পানিতে গেছেন ওখানে আপনার কোনো সফটওয়্যার মেনটেন হয় না, তাহলে আপনি যে কি পাইছেন ওখানে কতগুলা ভাউচার পাইছেন, অথবা ভাউচার পাননি একটা ক্যাশ বুক পাইছেন। মানে যাই হোক না কেন, আমি ধরে নিচ্ছি যে যে প্রতিষ্ঠানটা ম্যানুয়াল অ্যাকাউন্টস করে উনি একটু অর্গানাইজড ওয়েতে করে। দ্যাট মিনস হচ্ছে উনি একটা বিজনেস ট্রানজেকশন হলে উনি একটা ভাউচারে লিপিবদ্ধ করে, সেই ভাউচার দিয়ে তারপরে উনি এটাকে লেজারে ট্রান্সফার করে, সেই লেজার থেকে উনি ট্রায়াল ব্যালেন্স তৈরি করেন, সেই ট্রায়াল ব্যালেন্স থেকে উনি ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা আদার্স অন্য অন্য রিপোর্ট গুলা তৈরি করেন। তো আমি হয়তোবা সুষ্ঠু সুন্দরভাবে বলতে পারিনি হয়তোবা, বাট আপনারা জানেন যে জিনিসটা এভাবে হয় আর কি। তো আমার এখানে একটা আমি নিজের মতো করে সাজাইছিলাম, এটা একটু দেখেন। দেখেন এখানে হচ্ছে অ্যাকাউন্টিং প্রসেস, এটা আমি নিতান্তই আমার মতো করে লিখেছি। আর এটা হচ্ছে সফটওয়্যার বেসড অ্যাকাউন্টিং প্রসেস। একটা প্রতিষ্ঠানে যখন একটা বিজনেস ট্রানজাকশন ঘটে
তখন ওটাকে আপনি জার্নাল বলেন বা রেকর্ডিং প্রসেস বলেন বা যে নামেই ডাকেন না কেন, প্রথমে হচ্ছে আপনি ওইটাকে একটা ডেবিট ক্রেডিট ক্লাসিফিকেশন করেন বা রেকর্ডিং করেন বা জার্নাল এন্ট্রি করেন। অর্থাৎ আমরা যদি এমন একটা বিজনেস ট্রানজাকশনের কথা বললাম যে ট্রানজাকশনে একটা হেড ডেবিট আছে আর একটা হেড ক্রেডিট আছে। ফর এক্সাম্পল হচ্ছে ধরে নিলাম যে আমি 100 টাকার একটা কনভেন্স আমার প্রতিষ্ঠানে ঘটছে, তাহলে আপনি একটা পেমেন্ট ভাউচারে বা ডেবিট ভাউচারে আপনি কনভেন্স অ্যাকাউন্ট ডেবিট করতেছেন আর ক্যাশ অ্যাকাউন্টে ক্রেডিট করতেছেন অথবা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করতেছেন, কিছু একটা করতেছেন। এই এই যে যে দুইটা লেজার পেলেন, যে একটা কনভেন্স এবং একটা হচ্ছে ক্যাশ, তখন এই কনভেন্সকে আপনি লেজারে ট্রান্সফার করতেছেন, অর্থাৎ আমরা বাংলা ভাষায় বলতে পারি যে খতিয়ানে ট্রান্সফার করে দিচ্ছেন। অর্থাৎ কনভেন্স নামে আপনার একটা বুক থাকে, ওই বুকে আপনি তারিখ অনুযায়ী আপনি কে বা কারা কনভেন্স নিছে ওইভাবে আপনি একটা হিস্ট্রি লিখে আপনি ওখানে এন্ট্রি দিয়ে রাখেন। পাশাপাশি আর একটা হেড যে ক্যাশ ছিল, ওটা ক্যাশ বুকে আপনি বা ক্যাশের লেজারে আপনি ওটা ট্রান্সফার করে ওই সেম ভাবে লিখতেছেন। ওখান থেকে আমরা যখন প্রপার ওয়েতে ম্যানুয়াল অ্যাকাউন্টস করতে চাচ্ছি, তখন একটা অর্থ বছরের সব ডাটাগুলাকে নিয়ে আমি একটা ট্রায়াল ব্যালেন্স দাঁড় করাই। অর্থাৎ আমি দেখি যে গাণিতিক শুদ্ধতা কতটুকু আছে বা আমার কোনো ভুল ভ্রান্তি হলো কিনা। আসলে ট্রায়াল ব্যালেন্স করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমি একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব। অর্থাৎ এই কারণে আমি ট্রায়াল ব্যালেন্সটা করলাম। এরপরে ফিনান্সিয়াল স্টেটমেন্টের কতগুলা পার্ট থাকে, আমি এখানে দুইটা পার্ট নিছি, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট। এরপরে ওনার সিকিউরিটি থাকতে পারে বা ফিনান্সিয়াল স্টেটমেন্টের পরে আরো অনেক থাকতে পারে, রেশিও অ্যানালাইসিস পারে বা আরো যেটা যেটা আপনার দরকার সেটা সেটা আপনার থাকতে পারে। অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুযায়ী যা হওয়া তাই সেটাই হবে। দেখেন, এটা গেল হচ্ছে যে বাম সাইডে যেটা লেখা, এটা হচ্ছে ম্যানুয়াল অ্যাকাউন্টস, আমরা এইভাবে করি। হয়তোবা এখানে যে ভাইয়েরা বা আপনারা আছেন হয়তোবা বলতে পারেন যে এটা বাদে আরো অন্য কিছু করা লাগবে বা করা লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের সাথে আমি একমত যে এগুলা দরকার হতে পারে। এটা হচ্ছে আমার একটা ডায়াগ্রাম আর কি। এখন আসেন, সেম জিনিসটা আমরা যদি সফটওয়্যারে করতে চাই, তাহলে আমি নিজে দেখেছি যে কোনো কোনো প্রতিষ্ঠানে বা আপনারা নিজেরাও দেখেছেন যে আগে একটা বিজনেস ট্রানজাকশন ঘটলে সে সরাসরি এই ভাউচার পোস্টিং দেয়। এই ভাউচার পোস্টিং দেওয়ার পরে একটা ভাউচার সিস্টেম থেকে অটোমেটিক ক্রিয়েট হয়, সেটাকে প্রিন্ট দিয়ে নির্দিষ্ট অথরিটির সিগনেচার নিয়ে তারপরে এভাবে সে প্রিজার্ভ করে। এটা কোনো কোনো প্রতিষ্ঠানে এভাবে দেখা যায়। আবার কোনো কোনো প্রতিষ্ঠানে দেখা যায় একটা বিজনেস ট্রানজাকশন ঘটলো, প্রথমে তার নির্দিষ্ট একটা ভাউচার প্রতিষ্ঠানে থাকে, সেই ভাউচারে প্রথমে হাতে লেখে, তারপরে হচ্ছে নির্দিষ্ট অথরিটির কাছ থেকে সেটাকে অ্যাপ্রুভাল নেয়, অ্যাপ্রুভাল নেওয়ার পর তারপরে ভাউচারটা পোস্টিং দেয়। দেখেন, এই ভাউচার ক্রিয়েশন আর ভাউচার পোস্টিং সফটওয়্যারে এই দুইটা জিনিস করা হয়ে গেলে আর কিছু করার থাকে না। অর্থাৎ এরপরে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুযায়ী যে যে রিপোর্ট গুলা হওয়া দরকার বা যে যে রিপোর্ট গুলা আমাদের প্রয়োজন, সেটা সিস্টেম অটোমেটিক ডেলিভারি দিবে। তবে একটা বিষয় হচ্ছে যে এটা সফটওয়্যার টু সফটওয়্যার ডিপেন্ড করে যে আপনাকে আউটপুটটা কি রিপোর্ট দিবে। ধরেন আপনারা এখন জানতেছেন যে টালি প্রাইম বা টালি ERP9, এইটা রিপোর্টের মানে আউটপুট একরকমের হতে পারে। আবার যে জিরো যে সফটওয়্যার, ওটাও একটা অ্যাকাউন্টিং বেস সফটওয়্যার, ওইটার রিপোর্টটাও অন্য রকমের ডিজাইন হতে পারে। কিন্তু আসলে দুইটা সফটওয়্যারেরই একটা ম্যাথমেটিক্যাল রেজাল্ট একই হবে। হয়তোবা এর ফাংশন এভাবে রান হবে, ওইটার ফাংশন আর একভাবে রান হবে। তো সেটা সফটওয়্যার টু সফটওয়্যার ভ্যারি করে। তো টালি সফটওয়্যারের যে বিষয়টা আছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে কোনো কোনো প্রতিষ্ঠানে আমরা প্রথমে ভাউচার ক্রিয়েশন করব,
তারপরে আমরা সেটা ভাউচারটাকে ভাউচার পোস্টিং দিব। এরপরে আমাদের কাজগুলা শেষ। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, একটা সফটওয়্যারে যখন আপনারা চার্ট অফ অ্যাকাউন্টস এর নাম শুনেছেন বা অনেকে দেখেছেন, যখন এই চার্ট অফ অ্যাকাউন্টসটা তৈরি করা হয়ে যায়, তখন এই সফটওয়্যারে আর কোনো কিছু করার থাকে না। দ্যাট মিনস হচ্ছে ওই চার্ট অফ অ্যাকাউন্টস এর মধ্যেই আপনার কাজ করতে হবে। আমি ম্যানুয়াল অ্যাকাউন্টস এর কথা বলছি। ধরেন আমাদের একটা অর্থ বছর শেষ হয়, আমরা নতুন করে আবার রেজিস্টার গুলা কিনে আনি, বা আমাদের পুরানো যে রেজিস্টার গুলা থাকে সেগুলোকে পেজ দিয়ে স্টাপলার করে বন্ধ করে দিই, আবার নতুন করে সাজাই যে কনভেন্সের লেজারটা অমন ওই নাম্বার পেজে আছে, এই ব্যাংকের লেজারটা ওই পেজে আছে, তারপরে হচ্ছে এন্টারটেইনমেন্ট লেজারটা ওই পেজে আছে। এভাবে করে আমরা কিন্তু প্রতি বছরই কিন্তু এই ম্যানুয়াল অ্যাকাউন্টসটাকে সাজাই। আর সফটওয়্যারে কিন্তু এই সেম জিনিসটা যখন সফটওয়্যারে তোলা হবে, অর্থাৎ আপনি যখন চার্ট অফ অ্যাকাউন্টস এর ডিজাইনটা করবেন, তখন এটা কিন্তু একবার করা হয়ে গেলে আর পরবর্তীতে এটা করার সুযোগ থাকে না। অর্থাৎ আপনি ইচ্ছা করলে লেজার গুলার সংখ্যা বাড়াইতে পারবেন। অর্থাৎ আপনার একটা নতুন একটা লেজার দরকার হচ্ছে, আপনি নতুন একটা লেজার খুলে নিলেন, কিন্তু যে লেজারটা সফটওয়্যারে একবার আছে সেই লেজারটা কিন্তু আবার পরবর্তী বছরে যে আর খোলার নেই। কারণ হচ্ছে ওইটা একবারই সফটওয়্যারে খোলা হবে, ওই লেজার গুলা জাস্ট ক্যারি ফরওয়ার্ড হতে থাকবে। প্রতি অর্থ বছর নতুন নতুন অর্থ বছর আসবে, আর আপনি বছরটাকে চেঞ্জ করে ক্যারি ফরওয়ার্ড করে সামনে বছরে নিয়ে যাবেন। অর্থাৎ এইটা বলার অর্থ হচ্ছে আপনারা যে বা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করেন বা জব করার জন্য যাচ্ছেন বা যাবেন, যে দেখবেন সফটওয়্যার এখানে ইমপ্লিমেন্টেশন আছে, অর্থাৎ টালি সফটওয়্যার ওখানে ব্যবহার হচ্ছে। ওই সফটওয়্যারটা যেভাবে যিনি ভালো বুঝছেন বা যিনি এখানে ইস্টাবলিশ করার সময় ছিলেন, উনি এই সফটওয়্যারটা যতটুকু বোঝেন, এই এতটুকুর মধ্যে থেকে উনি এই সফটওয়্যারটা সাজাইছে। এখন আপনি ওখানে যায় এমনও হতে পারে এই জিনিসটা এভাবে না সাজায় এভাবে সাজাইলে জিনিসটা অনেক সুন্দর হতো, কিন্তু আসলে আপনার কাছে করার কিছুই নেই। কারণ হচ্ছে ওইখানে অলরেডি 2-5 বছরের ডেটা ওখানে আছে। আপনার যদি নতুন করে করতে হয় তাহলে একবারে ওই চার্ট অফ অ্যাকাউন্টস ফেলে দিয়ে আবার নতুন করে শুরু করতে হবে। তো সেক্ষেত্রে আপনার জন্য অনেক মানে কাজের ভলিউম বেড়ে যেতে পারে, বা কাজের হ্যাম্পার হতে পারে, বা রেগুলার কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এই কারণে আসলে অনেক কিছু সফটওয়্যারের মধ্যে আহ, মানে ভালো কিছু থাকা সত্ত্বেও যিনি বা যারা এই সফটওয়্যারটা ইমপ্লিমেন্টেশন করেছে তারা যদি সুন্দরভাবে এটা না করে, তাহলে ওর মধ্যে থেকেই আপনার সামনের দিকে আগাইতে হবে, অথবা ওইটাকে ফেলে দিয়ে আপনার নতুন করে আবার সাজায় নতুন করে আবার স্টার্ট দিতে হবে। তো সুতরাং এখানে আপনারা যে প্রতিষ্ঠানে যান না কেন, এই জিনিসটা মাথায় রেখে, যে একটা প্রতিষ্ঠানে যাওয়া পরেই এটা ঠিক হয়নি বা এভাবে না করে আগে অবজার্ভ করেন যে আসলে কতটুকু এখানে কারেকশন করার সুযোগ আছে, আসলেও সুযোগ আছে কিনা সেগুলা ডায়াগনোসিস করে দেন সামনের দিকে আগাবেন। তো আমি আশা করি যে আমার 1 নম্বর পয়েন্ট আমি এক্সপ্লেন মানে বর্ণনা করতে পেরেছি। আর আমি এই 1 নম্বর পয়েন্টের উপরে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে একটু বলতে পারেন, কারণ হচ্ছে আপনাদের কথাও আমি শুনতে চাই। আপনাদেরকে এইটুকু এক্সেস দেওয়া হলো, যদি এই 1 নম্বর পয়েন্টের উপরে কেউ কিছু বলতে চান তাহলে বলতে পারেন ইনশাল্লাহ। যদি আপনাদের কোনো কিছু বলার না থাকে তাহলে আমি সামনের দিকে আগাবো আর কি।
আমি কি সামনের দিকে আগাবো? আনোয়ার ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি। হুম। ইয়েস স্যার, আপনাকে শুনছি স্যার। আপনি আগাই সামনে যেতে পারেন স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল, আমি কি করতে পারি? হ্যাঁ, বলেন। আহ, স্যার আমি যদি মেইনটেনেন্স লেজারকে চার্ট অফ অ্যাকাউন্ট ডিজাইন করার সময় কস্ট অফ গুডস সোল্ডে দেখাই, পরবর্তীতে সেটা মানে আমি কয়েক বছর পরে দেখতেছি এটা কস্ট অফ গুডস সোল্ডে যাচ্ছে না, এটা যাবে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টে। তো সেই ক্ষেত্রে পরবর্তীতে এটা কি অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টে নেওয়া যাবে কিনা? এই ডিটেলস গুলো আপনারা হ্যাঁ, আমি একটু বলি। আ- আমি আপনাকে সুযোগ দিয়েছিলাম হচ্ছে 1 নম্বর পয়েন্টের উপরে বলার জন্য। যাই হোক, যেহেতু আপনি 1 নম্বর পয়েন্টের বাইরেও কোশ্চেনটা করে ফেলছেন, এটা এখন আমি বাদ দিয়ে যান, বাদ দিয়ে যান। স্যার আসলে চার্ট অফ অ্যাকাউন্ট চেঞ্জ করা যাবে না পরবর্তীতে, আমি স্যার এইটার প্রেক্ষিতে আসলে কোশ্চেনটা মাথায় আসছে। ওই কোশ্চেনটা মাথায় আসছে, আপনি ডিটেলসটা আপনাকে জাস্ট মেসেজ যেটা দিতে চেয়েছিল যে আপনার যদি এরকম চেঞ্জ করতে চান অনেক কমপ্লেক্সিটি হবে এবং আগের রিপোর্ট গুলো ডাটা গুলো আগের ওই জায়গায় থাকবে না। বুঝতে পেরেছেন? তো ওইটা আপনি এইটুক মাথায় নিয়েছেন কিনা যে আপনার এটা চাইলে হুটহাট করে চেঞ্জ করা যাবে না, এইটুই মেসেজ আপনাকে দিতে চেয়েছে। আর আপনি যেই লেভেলে কোশ্চেনটা করেছেন এটা অটোমেটিক আপনি সামনে গেলে পাবেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আমি কি একটু কোশ্চেন করতে পারি? না, আমরা এখন আর কোশ্চেনটা নিব না, আমরা একটু সামনের দিকে আগাই, তারপরে ইনশাল্লাহ আবার কোশ্চেন নিব আর কি। অনেক, তুমি সবাইকে মিউট করে দাও, স্যার যখন সময় দিবে। আচ্ছা, যে ভাইটা আমাকে কোশ্চেন করছেন যে আসলে আমি তো নতুন অফিসে গেলাম, যাই দেখলাম যে এটা আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের আন্ডারে হবে, কিন্তু এটা খোলা হয়েছে বা লেজারটা খোলা হয়েছে অন্য কোনো গ্রুপের আন্ডারে। আমি ধরেন আপনার কথাটার উত্তরেই আমি দিচ্ছি। ধরেন এমন একটা লেজারের ক্যারেক্টারিস্টিক্স যেটা আসলে খরচ টাইপের মতো, হ্যাঁ? অর্থাৎ এটা নয় ডিরেক্ট এক্সপেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বা ইনডিরেক্ট এক্সপেন্স, এরকম কিছু একটা হবে আর কি। কিন্তু উনি ভুল করে এটা ধরেন অ্যাসেটের আন্ডারে দিয়ে রেখেছে। এখন রিপোর্ট তো যত ওই ভাউচারে পোস্টিং দিচ্ছে সবই ব্যালেন্স শিটে যে রিপোর্টটা দেখা যাচ্ছে। এখন আপনি যখন প্রতিষ্ঠানে গেছেন, যা দেখছেন যে আসলে এই লেজারটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এক্সপেন্স টাইপের, তখন আপনি ওই লেজারটার আন্ডারটা চেঞ্জ করতে পারবেন এবং চেঞ্জ করার সাথে সাথে এই লেজারে যত ভাউচার গুলা পোস্টিং দেওয়া হয়েছিল সবগুলা চেঞ্জ হয়ে এটা এক্সপেন্সে চলে যাবে। অর্থাৎ যদি আপনার আগে কোনো সময়ের জন্য রিপোর্ট ম্যানেজমেন্টে শো করানো হয়, তাহলে কিন্তু প্রিভিয়াস রিপোর্টটা আর আপনি চেঞ্জ করার পরে যে রিপোর্ট, এই দুইটা রিপোর্ট কিন্তু পার্থক্য হয়ে গেল।
অর্থাৎ আপনার কোশ্চেনের উত্তর হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু ওই জায়গাটা কমপ্লেক্সিটি আছে আর কি। আশা করি কোশ্চেনের উত্তরটা পেয়েছেন। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট ছিল হচ্ছে আপনার আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা আসলে কি অ্যাক্টিভিটিস করে আর কি। আসলে আপনি এতটুকু নেন যে এই ইটিসি অনলাইন সার্ভিস এন্ড কনসালটেন্সি ফার্ম, এই প্রতিষ্ঠানটা হচ্ছে বাংলাদেশের একজন টালি পার্টনার। অর্থাৎ এখানে মেইন যে কোম্পানি, এটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি। ওরা যে টাইপের যে মডিউলে ব্যবসা করে সেই জিনিসটা আপনাকে বোঝাই দিচ্ছি। ওদের একটা আছে এমটিপি আর একটা আছে টিপি। এমটিপি হচ্ছে মাদার টালি পার্টনার। এই মাদার টালি পার্টনারের কাজ হচ্ছে ইন্ডিয়া থেকে আপনার সফটওয়্যার গুলা ইম্পোর্ট করে বাংলাদেশে আনা। আর এই এমটিপির কাছ থেকে যারা টিপি আছে অর্থাৎ টালি পার্টনার আছে, অর্থাৎ আমরা যারা আছি এরকমের আরো প্রতিষ্ঠান আছে, ওরা ওই এমটিপির কাছ থেকে এই সফটওয়্যার গুলা পারচেস করে আমরা ক্লায়েন্ট বেজে এটাকে ইনস্টলেশন করে থাকি। অর্থাৎ এখানে 3টা জিনিস, একটা হচ্ছে ইন্ডিয়ান যে কোম্পানিটা আছে ওদের ধরেন হচ্ছে যে মেইন কোম্পানি, এর মিডিলে একজন আছে সেটা হচ্ছে এমটিপি, তার কাজ হচ্ছে সফটওয়্যার গুলা ইম্পোর্ট করে বাংলাদেশে আনা। আর টিপির কাজ হচ্ছে এমটিপির কাছ থেকে সফটওয়্যার গুলা পারচেস করে ক্লায়েন্টের এন্ডে এগুলা ইনস্টলেশন করা বা ইমপ্লিমেন্টেশন করা। তো আমরা আসলে বেসিক্যালি সফটওয়্যারটা সেল করে থাকি, সাপোর্ট দিয়ে থাকি, ট্রেনিং দিয়ে থাকি, মানে অল অ্যাক্টিভিটিস অ্যাবাউট টালি আর কি। তো এইটা আসলে আমরা করে থাকি। আসেন এখন আমরা 3 নাম্বার পয়েন্ট, টু শো সফটওয়্যার ইনস্টলেশন, ডিসকাস এডুকেশন মডিউল, লাইসেন্স সফটওয়্যার, পাইরেট কপি, ইটিসি। তো আসলে এই জায়গাটায় আমাদের এখন একটু কাজ করতে যে আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হতে পারে। তো আপনারা কেউই ওয়ারিড হবেন না বা একটু সময় নিতে পারেন, কারণ হচ্ছে টেকনিক্যাল নলেজ সবার সমান না। আমরা এখন দেখব যে এই সফটওয়্যারটা ইনস্টলেশন কিভাবে করতে হয়, এবং আমার সাথে সাথে আপনারাও এটা করবেন আপনাদের কম্পিউটারে। তাহলে এটার পাশাপাশি দেখাও হলো, করাও হলো। তো এখানে যে জিনিসটা আপনি এখানে আমি নিজেও দেখেছি যে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দিয়েছেন, তারপরও আমি লিখতেছি। এখানে লিখবেন হচ্ছে টালি সলিউশনস, একটা এস আছে, talisolutions.com। এইটা আপনারা লিখে যদি এন্টার দেন আপনাদের এরকমের আসতে পারে, যে এরকম লেখা। তো এখানে আপনি যদি ডাউনলোড শব্দটা দেন, তাহলে দেখেন অর্থাৎ আমি কি লিখলাম, talisolutions.com, একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে ডাউনলোড আর একটা স্ল্যাশ চিহ্ন। আপনি শুধুমাত্র এইটুকু লিখলেও এসে যেতে পারে, শুধু talisolutions.com এইটুকু লিখলে আপনার এখানে এরকম একটা সিনারিও আপনি পাবেন। দেখবেন যে এখানে ডাউনলোডের অপশন আছে, বা এখানে এই যে ডাউনলোডের অপশন আছে। আপনারা 2.3.0.1 এডিট লকও নামাইতে পারেন, অথবা
3.0 এডিট লক এটাও নামাইতে পারেন, এটাও আপনারা নামাইতে পারেন, কিন্তু এটার সাথে এটার একটু পার্থক্য আছে। সে পার্থক্যটা যে কোন জায়গায় আছে আমি পরে বলবো। আপনারা এইটাকে নামান, এই টালি প্রাইম এডিট লক। কেউ কেউ এখানে পাবেন 3.0.1, আবার কেউ কেউ পাবেন 3.0। আমি আমার কম্পিউটারে দেখি যে এটা দিয়ে এলে আপনার 3.0 আসে, আপনাদের কম্পিউটারে অথবা 3.0.1 আসতে পারে। যেটাই আসে আপনারা নামান, এখানে ডাউনলোডে ক্লিক করেন, ক্লিক করলে এই যে সফটওয়্যারটা নামতেছে। আমরা একটু ওয়েট করি, আপনারাও আমার মতো এই কাজটা করেন আর কি, হ্যাঁ? কারো যদি টালি ERP9 অথবা টালি প্রাইম এটা ইনস্টলেশন করা থাকে, তাহলে এটাকে রিমুভ করে দিয়ে এটা টালি প্রাইম এডিট লকটা নামান। কারণ আমরা এই এডিট লক দিয়ে দেখব আসলে টালি প্রাইম আর টালি প্রাইম এডিট লক এই দুটার ভিতরে মেজর কোনো পার্থক্য নেই। মেজর একটা জায়গায় পার্থক্য আছে, সেটা হচ্ছে এই টালিতে ভাউচার গুলাকে অডিট করা যায়। এই অডিটেড ভাউচার যদি কেউ অল্টার করে অথবা কেউ ডিলিট করে, তাহলে এডিট লকের মাধ্যমে এই সিনারিওটা দেখা যায়, কিন্তু টালি প্রাইমে এমনি নর্মালটায় দেখা যায় না। অর্থাৎ এই জায়গাটা একটা মেজর ডিফারেন্স আছে। অর্থাৎ অডিটেড ভাউচার গুলা কেউ যদি অল্টার করে বা কারেকশন করে বা মডিফাই করে, তাহলে সেই কোন আইডি থেকে এটা করছে, কবে করছে, কয়টার সময় করছে, এগুলার একটা সিনারিও দেখা যায়। তো এডিট লক ছাড়া এটা দেখা যায় না। তো আপনারা যদি মনে করেন যে হ্যাঁ এই জিনিসটা আমরা দেখবো বা এই জিনিসটা কিভাবে হয় সেটা আমরা একটু অবজার্ভ করব, তাহলে আমি বলবো আপনারা অন্য কোনো ইনস্টলার থাকলে সেটা রিমুভ করে দিয়ে আপনি টালি প্রাইম এডিট লকটা ইনস্টলেশন করেন। অর্থাৎ প্রথমে ডাউনলোড করেন, তারপরে ইনস্টলেশন কিভাবে করতে হবে আমিও সেটাও দেখাই দিব। আসলে ইনস্টলেশন কিছুই না, জাস্ট নেক্সট নেক্সট করলেই হয়ে যাবে। শুধুমাত্র যদি এটা লাইসেন্সদারি সফটওয়্যার হতো, তাহলে এটা ইনস্টলেশন করার সময় একটু ইনস্টলারটাকে একটু কনফিগারেশন করে নিতে হতো। তো যেহেতু এটা লাইসেন্সদারি সফটওয়্যার না, এটা হচ্ছে একটা এডুকেশনাল মোড ভার্সন, সুতরাং এখানে ইনস্টলেশন করার সময় এরকম কোনো কনফিগারেশন চেঞ্জ করার দরকার নেই, জাস্ট নেক্সট নেক্সট দিয়ে দিলেই হয়ে যাবে আর কি। এখন আমি একটু আনমিউট করতেছি আপনাদেরকে, আপনাদের অবস্থানটা কি আমাকে একটু জানান। স্যার, যদি আগে থেকে টালি প্রাইম থেকে থাকে, এটা 3.0 এডিট লক কিনা সেটা বুঝবো কি স্যার? আচ্ছা,
আপনাকে দেখাই দিচ্ছি, হ্যাঁ, বা অন্যরাও দেখেন, তবে বাট কেউ কথা বলেন না আর কি, হ্যাঁ? আপনি যে সফটওয়্যারটা ইনস্টলেশন করছেন, আপনি আমার কাছে জানতে চাইছেন এটা আসলে এডিট লক কিনা, আমি এটা কিভাবে জানবো? দেখেন, এই যে হেল্পে ক্লিক করলে, এই আপডেটে যদি ক্লিক করেন, তাহলে এইখানে দেখা যায়, দেখেন আমার এখানে যে রিলিজটা কম্পিউটারে ইনস্টলেশন করা আছে, এটা হচ্ছে টালি প্রাইম রিলিজ 2.0.1। হ্যাঁ, আর এইটা আছে, দেখেন এটা অ্যাভেলেবেল আছে, এই যে রেডি টু আপডেট, এটা টালি প্রাইম রিলিজ 3.0.1। অর্থাৎ এইটা দেখে আপনি এখানে এডিট লক শব্দটা থাকবে, এবং এইখানে যে আইকনটা পাবেন, এই সফটওয়্যারের যে আইকনটা পাবেন এখানে, এই আইকনের এখানে এডিট লক শব্দটা লেখা থাকবে। হ্যাঁ, সেটা কিভাবে লেখা থাকবে সেটাও আমি দেখাই। এই যে দেখেন, এখানে আমি আপনাদের ট্রেনিং সেশন শুরু করার আগে আমি এই এই ইনস্টলারটা নামাইয়েছিলাম। দেখেন এভাবে এডিট লকটা থাকবে এরকম। দেখছেন, এই যে এডিট ইএল শব্দটা থাকবে এরকম। জি স্যার। তাহলে আমার এখানে স্যার ডাউনলোডের লিঙ্কটা দেওয়া যাবে? ডাউনলোড লিঙ্কটা আপনি এটা লিখে নেন, হ্যাঁ। আমি দিতে তো আপনাকে হোয়াটসঅ্যাপে দিতে হবে, আর হোয়াটসঅ্যাপে আপনাদের আছেও, হ্যাঁ, এই যে এইটা। লিঙ্কটা একটু ওই যে ইয়েতে দিয়ে দেন, চ্যাট বক্সে দিয়ে দেন। আচ্ছা, চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি। দিয়েছি, দেখেন। এই আমার আগে কোনো একটা ভাই দিয়েছে আর কি। তো এইটা, এই ইনস্টলারটা নামলে জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর দেখেন এখানে বলছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দ্য অ্যাপ টু মেক চেঞ্জ অফ ইউর ডিভাইস। আপনি এখানে জাস্ট ইয়েস দিবেন। স্ক্রিনে এখনো আসে নাই। আচ্ছা, এখন কি স্ক্রিনটা আসছে? আসছে। আচ্ছা, দেখেন আমার এখানে একটা সফটওয়্যার আছে, এই কারণে সে বলতে চাচ্ছে এটা তুমি কি আপডেট করতে চাও নাকি কি করতে চাও। আসলে আমি এটা আপডেট করতে চাই না, কারণ সেই সফটওয়্যারটা আপডেট হবে না। দেখেন আমার এখানে সফটওয়্যার আছে হচ্ছে 2.0.1, আর এডিট লক 3 ইনস্টল হবে। আপনাদের এখানে আপডেট শব্দটা আসবে না যদি আপনাদের কম্পিউটারে সফটওয়্যার না থাকে, আর যদি এর আগে সফটওয়্যার ইনস্টলেশন করা থাকে তাহলে এখানে আপডেট আসবে। যদি আপডেট আসে আপনারা আপডেট দিয়ে দিবেন, তাহলে পূর্বের রিলিজের উপরেই এই রিলিজটা আপডেট হয়ে যাবে। কিন্তু আমার এখানে যে সফটওয়্যারটা আছে এটা আছে লাইসেন্সদারি সফটওয়্যার, এটা আপডেট হবে না। হ্যাঁ, আমি এই কারণে এটাকে অন্যভাবে এটা ইনস্টলেশন করতেছি আর কি। এই যে ইনস্টল নিউ, হ্যাঁ, এই যে এখন হচ্ছে যে দেখেন এটা ইনস্টল এরকমের হবে আপনারও। এই সি ড্রাইভে এই প্রোগ্রাম ফাইল অটোমেটিক নিবে, এভাবে করে নিয়ে নিবে। এখন এই যে আপনার এখানে আসবে ইনস্টল শব্দটা লেখা আসবে, জাস্ট ইনস্টলেশন করে দিবেন।
ইনস্টলেশন করার পর এখানে বলতে চাচ্ছে স্টার্ট টালি প্রাইম এডিট লক। আমি এখানে ক্লিক করলাম। করার পর এখানে লাইসেন্স আছে, তো সেই লাইসেন্সটা চাচ্ছে, আপনার কম্পিউটারে এটা চাবে না। আমি এটাকে নো দিয়ে আমি বের হয়ে গেলাম। আমি আবারও আপনাদেরকে একটু আনমিউট করতেছি। আপনারা এই পর্যন্ত আসতে পারছেন কিনা একটু আমাকে একটু জানান। জি স্যার আসছি জি, স্যার এখানে। এটা তো পারছি। না স্যার। আসতে পারি নাই, নেট স্লো এর জন্য। স্যার, যদি কোনো লাইসেন্স টালি স্যার অলরেডি থাকে সেটা দিয়ে কি নতুন কোম্পানি খুলে স্যার কাজ করা যাবে? কাজ করা যাবে, কিন্তু আপনার কাছে কি টালি এডিট লক আছে না পুরানো কোনো ভার্সন আছে? টালি প্রাইমের নতুনটা আছে, এই স্যার প্রায় 1 মাস আগে সেটা আপডেট করে নেওয়া হয়েছে। তাহলে ওটা আপনি কাজ করতে পারবেন, সমস্যা নেই। থ্যাংক ইউ। তবে আপনি স্যার, জাস্ট এই জিনিসটা একটু দেখেন, এই যে যে এইটা, হ্যাঁ, এই যে দেখছেন যে আইকনটা জি টালি প্রাইম এডিট লক, আমার কাছে কিন্তু এইটাও একটা আইকন আছে, এটা কিন্তু এডিট লকের আইকন না। হ্যাঁ, জি আপনি দেখেন এভাবে আছে কিনা। আর এভাবে না থাকলেও কোনো প্রবলেম না। ওই এডিট লকের মধ্যে কি পার্থক্য সেটা তো আপনাদেরকে বলেছি আমি আর কি। জি স্যার স্যার আমার স্যার জি বলেন। আমার স্যার অ্যাক্টিভেট নিউ লাইসেন্স চাচ্ছে। এই যে এইভাবে চাচ্ছে, এইভাবে। স্যার আমি এটা ছবিটা শেয়ার করেছি, স্ক্রিনশটটা শেয়ার করেছি চ্যাট আচ্ছা, বক্সে। স্ক্রিনে দেখেন, স্ক্রিনে যেভাবে সেভাবে কিনা। আপনার এইভাবে শো না করতেছে স্যার কিনা? হ্যাঁ? না স্যার এভাবে শো করতেছে না। আচ্ছা, তাহলে আপনি ইয়া করেন, চ্যাট বক্সে ওটা একটু দেন, আমি একটু দেখে দিচ্ছি আর কি। স্যার আমি চ্যাট বক্সে দিয়েছি স্যার, একটু দেখবেন। হ্যাঁ, আমি দেখি, আপনারটা পাইনি এখনো, আপনি আরেকবার একটু দেন। আচ্ছা স্যার, শিওর স্যার। আমাদের এই জায়গাটুকু একটু এদিক সেদিক হবে, অনেকে পারবে অনেকে পারবে না, আমরা একটু ইয়া থাকি, কুল থাকি আর কি। স্যার এখানে কি অ্যাক্টিভেট নিউ লাইসেন্স এটা করব? স্যার শেয়ার করেছি স্যার। হ্যাঁ, আমি একটু দেখে দিচ্ছি আপনারটা। হ্যালো এক্সকিউজ মি স্যার, এটা কি ক্র্যাক ভার্সন কি ইউজ করা যাবে, মানে প্রি অ্যাক্টিভ? আপনি ক্র্যাকটা তো ব্যবহার করতে পারবেন না ভাইয়া, আপনারে যেভাবে বলছি সেইভাবে করেন। হ্যাঁ, আপনি তো এখানে তো আপনি এই জায়গায় তো আসছেন, আমি যে স্ক্রিনে যেটা দেখাচ্ছি আপনি তো ওখানেই আসছেন। এই যে এডুকেশনাল দেখেন তো, এই যে কন্টিনিউ ইন এডুকেশন মোড, ইউজ লাইসেন্স ফ্রম নেটওয়ার্ক, আপডেট এক্সিস্টিং লাইসেন্স, সারেন্ডার এক্সিস্টিং লাইসেন্স, আপনি তো এখানেই আসছেন, তাই না? স্যার আমারটা স্যার এটা না, আমার আসছে ট্রাই ইট ফর ফ্রি এডুকেশনাল, ইউজ লাইসেন্স ফ্রম নেটওয়ার্ক, রিঅ্যাক্টিভেট এক্সিস্টিং লাইসেন্স এবং অ্যাক্টিভেট নিউ লাইসেন্স। এর মধ্যে কি স্যার এডুকেশনাল 1 নম্বর? আচ্ছা, আপনার কম্পিউটারে কি এনিডেস্ক আছে? মির্জা ভাই, আপনি যেটা করেন ওই যে অপশনই থাকুক, অনেক জায়গায় অনেক রকম থাকতে পারে, কোন মুডটা সে সিলেক্ট করবে এটা একটু বলে দিলে তাহলে ওদের জন্য বুঝতে সুবিধা হবে। জি স্যার, জি স্যার। আচ্ছা, আমরা যে কাজটা করব এটা হচ্ছে এই যে কন্টিনিউ ইন এডুকেশনাল মোড, অর্থাৎ এই অপশন দিয়ে আমরা ভিতরে ঢুকবো, এই অপশনটা কন্টিনিউ। এটা আমার ট্রাই ইট ফর এডুকেশনাল। হ্যাঁ, কোনো সমস্যা নাই, Try it এডুকেশন for try এডুকেশন মুড আচ্ছা লেখা স্যার, থাকবে এটাই হবে। জি স্যার এডুকেশনাল আছে, ট্রাই হ্যাঁ, ইট ফর এডুকেশনাল। এডুকেশনাল মোডে আমরা ঢুকবো। অন্য ভাইদের কি খবর টবর, মানে অন্য ভাইরা কি করতে পারছেন, এই পর্যন্ত আসতে পারছেন? জি স্যার, জি স্যার আসতে পারছি। স্যার আমি কোম্পানি সিলেকশন পর্যন্ত আসছি, সিলেক্ট না কোম্পানি। না, আপনি সিলেকশন পর্যন্ত যায় না। আমি তো আজকে ক্লাসের শুরুতে বলছি যে স্যারের সাথে থাকেন, স্যারের আগে যাওয়ার দরকার নাই, এই অ্যাডভান্স লোকজন হলে বিপদ। মানে সঠিকভাবে আপনি একটু ধৈর্য
ধরেন। হ্যাঁ, আপনি যে পর্যন্ত গেছেন আমরাও ইনশাল্লাহ ও পর্যন্ত একটু ধৈর্য ধরেন আর কি। আমি ধরে নিচ্ছি আপনারা সবাই ইনস্টলেশন করতে পারছেন, আমি সেটা ধরে নিচ্ছি আর কি। আমি এই যে কন্টিনিউ ইন এডুকেশনাল মোড এখান দিয়ে যাচ্ছি। জি স্যার, আমি এই জায়গায় চলে আসছি স্যার। স্যার আমরা কি টালি প্রাইম ডাউনলোড করবো স্যার? এই জন্য একটু সবাইকে মিউট করে দেন, একটু যাওয়ার পরে আবার কথা বলা শুরু করতে হবে। আসলে হবে না, ল্যাপটপ চলে যাবে। কিন্তু উনি তো বললো প্রিয় তোমার সিনেমা শুটিং করছে, বললো। তা আপনারা আশা করি সবাই এখানে আসতে পারছেন, তাই না? আমি আবারও দেখাই, এখানে আপনি যদি এডিট লক আইকনটাকে ডাবল ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারে এরকম একটা স্ক্রিন আসবে। স্ক্রিন আসার পর আপনি এখানে দিবেন যে কন্টিনিউ ইন এডুকেশনাল মোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। তো এখানে আপনারা আসতে পারছেন আশা করি। দেখেন এখানে কতগুলো অপশন আছে, সেই অপশনগুলো একটু আপনাদের একটু জানতে হবে। দেখেন এখানে যে লাইনটা এখানে সিলেক্ট হয়ে আছে সেটা ইয়েলো কালার হয়ে আছে। এখানে বলতে চাচ্ছে ক্রিয়েট কোম্পানি, এরপরে এখানে বলতেছে সিলেক্ট রিমোট কোম্পানি, এখানে বলছে স্পেসিফিক পাথ, আর এখানে বলছে সিলেক্ট ফ্রম ডিভাইস ড্রাইভ। অর্থাৎ এইখানে যে আমরা যে কোম্পানিতে কাজ করতে চাচ্ছি বা একটা কোম্পানি যে আমরা তৈরি করব সেটা এই অপশন দিয়ে অর্থাৎ ক্রিয়েট কোম্পানি দিয়ে আমাদের এটা তৈরি করতে হবে। তবে এই জিনিসটা দেখানোর আগে আমি এখানে যে শীটটা দিয়েছিলাম আপনাদের 3 নাম্বার পয়েন্ট দেখেন, টু শো সফটওয়্যার ইনস্টলেশন, অর্থাৎ আমি দেখাইতে পারছি যে কিভাবে সফটওয়্যারটা ইনস্টলেশন করতে হয়। তারপরে বলছি হচ্ছে ডিসকাস এডুকেশনাল মোড, অর্থাৎ আমরা যে সফটওয়্যার দিয়ে প্র্যাকটিস করতে চাচ্ছি এটা কোনো লাইসেন্স ভার্সন না, এটা হচ্ছে আমরা প্র্যাকটিস করার জন্য বা শেখার জন্য একটা এডুকেশনাল মোড সফটওয়্যার।
অর্থাৎ আপনি এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্টলি ভাবে ব্রেনের মধ্যে নেন যে এডুকেশনাল মুড সফটওয়্যার আর লাইসেন্স সফটওয়্যার, এই দুইটা সফটওয়্যারে একটা জায়গায় এর পার্থক্যটা আছে। সেটা হচ্ছে আপনি লাইসেন্স সফটওয়্যারে যে কোনো রিপোর্ট যে কোনো জায়গা, অর্থাৎ যেখানে আপনি ডেটটা লিখবেন যে কোনো ডেট আপনি লিখতে পারবেন, কারণ ওইটা আপনার স্বাধীনতা, কারণ ওইটা আপনার লাইসেন্স সফটওয়্যার। কিন্তু এডুকেশনাল মুড সফটওয়্যারে 3টা তারিখ ছাড়া যে জায়গায় আপনি তারিখটা বসান না কেন, বা যে জায়গায় তারিখ বসানো আপনার দরকার হোক না কেন, ওই 3টা তারিখ ছাড়া অন্য কোনো তারিখ সে সফটওয়্যারে নিবেন না। এই পয়েন্টটা আপনারা একটু লিখে নেন, কারণ হচ্ছে আপনারা যখন বাসায় প্র্যাকটিস করতে যাবেন তখন মনের অজান্তেই আপনি আপনার মতো করে তারিখ বসাইতে চাবেন, আর তখন আর এই তারিখটা সে নিবে না, তখন ওইখানে আপনার হ্যাং হয়ে যাবে আর কি। এই তারিখটা হচ্ছে যে কোনো মাসের 1 তারিখ, 2 তারিখ, আর যে মাসটা 31শে মাস, এই 3টা তারিখ আপনি বসাইতে পারবেন। অর্থাৎ এই এডুকেশনাল মুড ভার্সনে আপনি যেখানেই তারিখ বসান না কেন এই 3টা তারিখের যে কোনো একটা তারিখ বসাইতে হবে। এইটা ছাড়া অন্য কোনো তারিখ বসাইলে আপনি যতই এন্টার দেন না কেন এইটা আপনার ওই কার্সও ওখান থেকে আর লড়বে না। এখন আপনি শিটের মধ্যে পারেন বা আপনার নোটবুকে পারেন, যেখানেই পারেন সেখানে একটু লিখে নেন যে এডুকেশনাল মুড সফটওয়্যারে আমি 3টা তারিখ লেখার স্বাধীনতা আমার আছে। এক হচ্ছে এক তারিখ, 2 নাম্বার হচ্ছে 2 তারিখ, আর যে মাসটা 31শে সেই মাসের 31 তারিখ আমি বসাইতে পারবো। অর্থাৎ উদাহরণ হিসাবে বলতে পারি, আপনি একটা ভাউচার এন্ট্রি দিতে যাচ্ছেন, আপনি ভাউচারের ডেট বসাচ্ছেন 3 তারিখ, হবে না। আপনার ভাউচারের ডেট বসাইতে হবে 1 তারিখ অথবা 2 তারিখ, অথবা ওই মাসটা যদি আপনার 31 মাস হয় তাহলে 31 তারিখ বসাইতে পারবে। আবার আপনি একটা রিপোর্ট নিতে চাচ্ছেন, আপনি এখন রিপোর্ট নিতে চাচ্ছেন যে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, আপনার উপরের মানে ডেটটা 1 তারিখ ঠিক আছে, কিন্তু নিচের যে ডেটটা আপনি বসাইতে চাচ্ছেন সেটা 5 তারিখ বসাইতে যাচ্ছেন, তাও সে সফটওয়্যারে নিবেন। অর্থাৎ যেখানে, এক কথা বলা চলে, যেখানে আপনি তারিখটা বসাবেন 1 তারিখ, 2 তারিখ, 31 তারিখ, সেটা উপরে হোক নিচে হোক ভাউচার হোক রিপোর্টে হোক যেখানেই বসান না কেন, কিন্তু লাইসেন্স সফটওয়্যারে আপনি যে কোনো তারিখ বসাইতে পারবেন, এটা আপনার স্বাধীনতা। আচ্ছা, এখন আসেন লাইসেন্স সফটওয়্যারটা বুঝলেন। লাইসেন্স সফটওয়্যার হচ্ছে আপনি একমাত্র লাইসেন্স সফটওয়্যার নিতে পারেন আপনি নয় বাংলাদেশে যারা টিপি অর্থাৎ টালি পার্টনার, এদের মাধ্যমে সফটওয়্যার আপনি পারচেস করতে পারেন, অথবা অনলাইনে আপনি ডলারের মাধ্যমেও পারচেস করতে পারেন, বা অন্য কোনো মাধ্যমে আপনি পারচেস করতে পারেন। তবে এরকম কিছু করেন না, যেরকম আমি আপনাদেরকে একটু বলে দিই যে ইন্ডিয়ান সফটওয়্যার, অর্থাৎ ইন্ডিয়া থেকে আপনি সফটওয়্যারটা যদি পারচেস করেন হয়তোবা 2-4-5 হাজার টাকা কম পড়বে, কিন্তু ওই সফটওয়্যারটা বাংলাদেশে এসে অ্যাক্টিভেশন নাও হতে পারে। কারণ হচ্ছে ওরা এই আইপি দিয়ে এটার একটা ব্যারিয়ার্স তৈরি করছে, যে বাংলাদেশের আইপিটা আর হচ্ছে ইন্ডিয়ান আইপিটা ভিন্ন ভিন্ন, এই কারণে ওরা কান্ট্রি অফ আইপি দিয়ে এটাকে ব্যারিয়ার্স তৈরি করছে। কারণ এটা তাদের বিজনেস, বাংলাদেশের জন্য একটা প্রাইস, ইন্ডিয়ার জন্য আর একটা প্রাইস হতে পারে, অর্থাৎ এই প্রাইসটা একটু কম বা বেশি হতে পারে। অর্থাৎ আপনাদের জন্য সাজেশন হচ্ছে, আপনি যদি বাংলাদেশের সফটওয়্যার ব্যবহার করতে চান তাহলে বাংলাদেশে কোনো টিপির কাছ থেকে এই সফটওয়্যারটা পারচেস করবেন। এখন আসেন, আপনি যে সফটওয়্যারটা নিলেন এটা কি আসলে লাইসেন্সধারী সফটওয়্যার নাকি পাইরেট সফটওয়্যার? কারণ হচ্ছে আপনার এই বিষয়টাও জানা দরকার
কারণ আমাদের সমাজে দুষ্কৃতিকারী লোকের অভাব নেই। তারা হয়তো একটা পাইরেট সফটওয়্যার দিয়ে আপনারে বলবে যে এটা অরিজিনাল সফটওয়্যার। তো সেইটা চেনার একটা উপায় আছে। নতুন একটা সফটওয়্যার ইনস্টলেশন করলে আপনি যখনই ইনস্টলেশন করবে তখন আপনার কাছে একটা মেইল আইডি চাবে, এবং ওই মেইল আইডিতে অটোমেটিক আপনার একটা আনলক কি পাসওয়ার্ড এগুলা সিস্টেম থেকে অটোমেটিক ভাবে মেইল আসবে। যদি এইভাবে আসে তাহলে বুঝতে হবে এটা অরিজিনাল সফটওয়্যার বা লাইসেন্সদারি সফটওয়্যার। আর এইটা বাদে যদি উনি একটা ইউনিক মেইল আইডি বা উনার মতো করে বসায় দিয়ে অ্যাক্টিভেশন করে দেয় তাহলে এটা পাইরেট কপি। তো আমি আপনাকে লাইসেন্স সফটওয়্যারটা একটু দেখায় দিচ্ছি যে আপনি কিভাবে চিনবেন। দেখেন এই যে এই যে একটা সফটওয়্যার, আপনি যদি এই যে হেল্পে যান, তারপরে হচ্ছে আপনি যদি সেটিংসে যান, তারপরে লাইসেন্সে যান, তারপরে ম্যানেজ লাইসেন্সে যান, দেখেন এইটা কি দেখা যাচ্ছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লাইসেন্সড, সিরিয়াল নাম্বার এটা, লাইসেন্স এডিশন সিলভার, এটার এক্সপায়ারি হয়েছে 2021 সালে। এইটা এই মেইলের আন্ডারে সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করা আছে। অর্থাৎ আপনি যদি যে সফটওয়্যারটা আপনাকে দেওয়া হলো, প্রথম কথা হচ্ছে নতুন একটা সফটওয়্যার হলে আপনার মেইলে একটা মেইল আসবে এবং মেইলের মধ্যে আপনার আইডি পাসওয়ার্ড এভরিথিং থাকবে। সেটা দেখে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ আপনাকে অরিজিনাল লাইসেন্স দেওয়া হচ্ছে। আর যখন আপনার অ্যাক্টিভেশন হবে তখন আপনি এখানে এসেও দেখতে পারবেন হেল্প, সেটিংস, লাইসেন্স, ম্যানেজ লাইসেন্স, অর্থাৎ এখানে যে আপনি আপনার হিস্ট্রিটা দেখতে পারবেন। হ্যাঁ? তবে আরেকটা আছে যে ধরেন আপনার এই সফটওয়্যারটা মানে আমার এই সফটওয়্যারটা আপনার কম্পিউটারে আমি দিয়ে দিচ্ছি, তখন আপনারে আমি লাইসেন্স দিয়ে দিব, কিন্তু এটা নিউ লাইসেন্স না, অর্থাৎ আমার ব্যবহার করা লাইসেন্স। তখন হচ্ছে আপনার মেইলে কোনো মেইল আসবে না, হ্যাঁ? তখন ওইটাও অরিজিনাল লাইসেন্স, কিন্তু ওইটা হচ্ছে ব্যবহার করা লাইসেন্স। অর্থাৎ আমার এই লাইসেন্সটা যদি আপনাকে এখন কম্পিউটারে আপনাদের কোনো কম্পিউটারে আমি দিয়ে দিই, তাহলে আমি যে প্রথমেই বলছি যে অরিজিনাল কপি যদি হয় তাহলে মেইলে মেইল আসবে। আসলে একটা সফটওয়্যারে একবারই মেইল আসে সার্ভার থেকে। তো আমি তো আমার কম্পিউটারে এই সফটওয়্যারটা ইনস্টলেশন করেছি, তখন তো আমার কাছে মেইল আসছে। এখন জাস্ট আপনাকে দিয়ে দিব, লাইসেন্সটা অরিজিনাল বাট মেইল আসবে না। অর্থাৎ মেইল আসলেই যে এটা অরিজিনাল আর মেইল না আসলে এটা অরিজিনাল না তা কিন্তু না। মেইল আসলে বুঝতে হবে এটা নিউ সফটওয়্যার, নতুন সফটওয়্যার, মানে এটা আগে কেউ ব্যবহার করিনি। আর যদি মেইল না আসে তাহলে এটা বুঝতে হবে যে এটা অরিজিনাল সফটওয়্যার বাট এটা এর আগে কেউ ব্যবহার করছে। হ্যাঁ? তো আসলে সফটওয়্যারের মধ্যে নতুন পুরানোর কোনো পার্থক্য নেই। জাস্ট হচ্ছে আপনি দেখবেন যে এক্সপায়ারি ডেটটা কারেন্ট ডেটের আছে কিনা, অর্থাৎ আজকে যদি আপনি ইনস্টলেশন করা হয় পরবর্তী 1 বছরের এক্সপায়ারি থাকবে আর কি। তো এই এক্সপায়ারি ডেট দিয়ে কি করা হয় আমরা পরবর্তীতে সামনের দিকে জানবো। জাস্ট এইটা দেখে আপনি এই বিষয়টা বুঝতে পারবেন। আর এইটা ব্যতীত অন্য কোনো ভাবে যদি আপনার সফটওয়্যারটা আপনার কাছে আসে তাহলে বুঝতে হবে যে এটা পাইরেট সফটওয়্যার। তবে এই বিষয়গুলো আপনাদের মনে নাও থাকতে পারে, যদি কোনো কনফিউশন থেকে থাকে যে আসলে আমার সফটওয়্যারটা পাইরেট কপি নাকি আমার অরিজিনাল লাইসেন্স, তো সেক্ষেত্রে আপনি যারা এই বিষয়ে জানে বা বুঝে তাদের সাথে একটু শেয়ার করে নিন। কারণ হচ্ছে যে একটা আর্গুমেন্ট তোলার আগে আগে নিশ্চিত হতে হবে আর কি। আর একটা বিষয় বলি, টালি প্রাইম এখনো পাইরেট হয়নি। টালি ERP 9 পাইরেট আছে, তাও টালি ERP 9 1.1 এই রিলিজ পর্যন্ত পাইরেট কপি আছে। এর পরে আর এখনো পাইরেট কোথাও আমরা দেখিনি আর কি। তো আশা করি এই 3 নাম্বার পয়েন্টটা আপনারা বুঝতে পারছেন। এই নিয়ে আশা করি কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন না। তো এখন আমরা একটু চলে যাচ্ছে 4 নাম্বার পয়েন্টে।
discuss about Tally Prime, Tally ERP9, SASA's meaning, country, module, type of Tally software, Tally Prime, release, অপারেটিং কি, এই বিষয়গুলো আমরা এখন একটু শিখবো। আচ্ছা, টালি প্রাইম হচ্ছে একবারে লেটেস্ট, অর্থাৎ একবারে বর্তমানে ভার্সন, যেটা টালি আগে ছিল টালি 4, তারপরে টালি 5, টালি 7, টালি 9, তারপরে 9 থেকে আসছে টালি ERP9, টালি ERP9 কনভার্ট হয়ে চলে আসছে টালি প্রাইম। এইগুলা গুলো হচ্ছে সফটওয়্যার স্টেপ গুলা, কিন্তু এই স্টেপ গুলার মধ্যে আবার অনেকগুলা রিলিজ আছে। যেরকম টালি প্রাইম নতুন একটা ভার্সন, কিন্তু এই টালি প্রাইমের মধ্যে আবার আমার জানা মতে 4-5টা রিলিজ আসছে। অর্থাৎ লাস্ট রিলিজ হচ্ছে 3.0.1, অর্থাৎ এর আগে ওই আপনাকে তো দেখাইছি 2.1, অনলি 2, অনলি 1, অর্থাৎ সবই কিন্তু টালি প্রাইম। অর্থাৎ ওরা এই সফটওয়্যারটা আপডেট করে আর এই রিলিজ গুলা ছাড়ে আর কি। অর্থাৎ এখন সব টালি প্রাইমই আসবে, কিন্তু ওই দেখবেন যে এখন আসছে 3.0.1, আবার কিছুদিন পর আসবে হচ্ছে 3.0.2, এইভাবে করে ওরা রিলিজ গুলা ছাড়ে। হ্যাঁ, আর এই রিলিজ ছাড়ার অর্থই হচ্ছে কোনো না কোনো আপডেট নিয়ে আসে। তো সেই আপডেট যদি আপনি থাকেন তাহলে আপডেট পেয়ে যাবেন, আর যদি চান যে না আমি আপডেট হব না, পুরানো রিলিজ দিয়েই ব্যবহার করব, তাহলে আপনি আপনি করতে পারবেন, এটা আপনার স্বাধীনতা আর কি। আচ্ছা, এখন আসেন হচ্ছে যে টালি ERP9, আমরা দেখেছি যে টালি ERP9 হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। অর্থাৎ ওরা বলতে চাচ্ছে এই সফটওয়্যার দিয়ে আমরা পুরা কোম্পানির পুরা ম্যানেজমেন্টটাকে, অ্যাকাউন্টস বলেন বা অন্য অন্য আদার্স ফাংশন গুলো বলেন, এক সফটওয়্যারের মাধ্যমে আমরা এটা মেনটেন করব। কিন্তু আসলে একটা প্রোডাক্ট যখন রান হয়, তখন অনেক স্বপ্ন, অনেক আশা বা অনেক কিছু চিন্তা চেতনা করে প্রোডাক্টটা কিন্তু সামনের দিকে রান হয়। কিন্তু এই আমার দেখা মতে এই টালি ERP9 অর্থাৎ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, এই যে শব্দটা, এই শব্দটা দিয়ে আপনার পুরা প্রতিষ্ঠানের সবকিছু কাভারেজ দেয় না। কারণ হচ্ছে ওরা এটা আমাদের একটা প্রতিষ্ঠানের যে অ্যাকাউন্টিং বিষয় আছে বা ইনভেন্টরির যে বিষয় আছে বা পেরোলের যে বিষয় আছে, ওরা এই 3টা মডিউল এস্টাবলিশ করতে পারছে। তাহলে আমরা বুঝতে পারি টালি প্রাইম এবং টালি ERPর মধ্যে 3টা মডিউল আছে। একটা হচ্ছে অ্যাকাউন্টস, একটা হচ্ছে ইনভেন্টরি, আর একটা হচ্ছে পেরোল। তো বাংলাদেশে আসলে পেরোলটা ব্যবহার হয় না বললেই চলে, কারণ এখানে কিছু আইনগত জটিলতা আছে, এই কারণে এই মডিউলটা সাপোর্ট করে না। আর যে 2টা মডিউল আছে অ্যাকাউন্টস এবং ইনভেন্টরি, এই 2টা মোটামুটি সুন্দরভাবে একটা প্রতিষ্ঠানে রান হয়। কিন্তু ইনভেন্টরিটা আবার আপনার যে গার্মেন্টস গুলা আছে, এইখানে আবার রান হওয়াটা একটু কষ্টসাধ্য ব্যাপার, কারণ হচ্ছে ওখানে প্রোডাকশন রিলেটেড অনেক ইস্যুগুলা থাকে, যেগুলা আসলে অনেক সময় সফটওয়্যার সাপোর্ট করে না। তো এটা বাদে অন্য অন্য যে কোম্পানিগুলো আছে সেখানে আমরা দেখেছি বা আমরা নিজে হাতে ইমপ্লিমেন্টেশন করেছি যে অ্যাকাউন্টস, ইনভেন্টরি সুন্দরভাবে রান হয়। তো এটাই ছিল হচ্ছে আসলে টালি ERPর মিনিং। আর হচ্ছে কান্ট্রি, এখানে আপনাদেরকে দেখাবো যে আসলে কতগুলা কান্ট্রিতে এই টালিটা ব্যবহার হয় বা ইউজ হয়। সেটা হয়তো আমরা বলি যে 100-র উপরে কান্ট্রিতে এই সফটওয়্যারটা রান হয়, হয়তো আপনাদের কাছে মনে হতে পারে বা কম বা বেশি, তো সেটা হতে পারে। জাস্ট আমরা দেখাবো যে এটা আসলে কতগুলা কান্ট্রি এখানে ব্যবহার হয়, যখন আমরা সফটওয়্যার ব্যবহার করবো তখন দেখতে পারবো আর কি। আর হচ্ছে যে এই টালি সফটওয়্যার শুরু থেকেই বলছি এটা একটা ইন্ডিয়ান সফটওয়্যার, এর মাদার কোম্পানি ইন্ডিয়া অবস্থান, আর এখানে হচ্ছে আমরা ওনাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করি। মডিউলের কথা বলছি, টালি টাইপস অফ টালি সফটওয়্যার। এখন আসেন, অনেকে বলে যে টালির অনলাইন ভার্সন, অফলাইন ভার্সন।
আসলে টালি সফটওয়্যারের নিজস্ব এরকম কোনো কিছু নেই। টালি সফটওয়্যার হচ্ছে দুইটা একটা হচ্ছে সিঙ্গেল ইউজার আর একটা হচ্ছে মাল্টি ইউজার। অর্থাৎ সিঙ্গেল ইউজার বলতে কি, যে কম্পিউটারে আপনার সফটওয়্যারটা ইনস্টলেশন হবে সেই কম্পিউটারেই এটা ব্যবহার হবে। অর্থাৎ ধরে নিতে পারেন যে একটা সিঙ্গেল ইউজার সফটওয়্যার একটা কম্পিউটারে একজন ব্যবহার করতে পারে। আর যেটা মাল্টি ইউজার সফটওয়্যার সেটা হচ্ছে ল্যান এর আওতায় আপনি মানে একাধিক কম্পিউটার অর্থাৎ আনলিমিটেড কম্পিউটারে আপনি ব্যবহার করতে পারবেন। তবে শর্ত হচ্ছে ল্যান এর আওতায় থাকতে হবে। অর্থাৎ আপনি মাল্টি ইউজার সফটওয়্যার যেখানে ইনস্টলেশন করেছেন ওই অফিসের ল্যান এর আওতায় আপনি যদি যতগুলা পিসি নিতে পারেন বা যতগুলা পিসি আপনি ব্যবহার ইচ্ছা আপনি ব্যবহার করতে পারবেন, এখানে কোনো রেস্ট্রিকশন নেই। অর্থাৎ তাহলে আমরা বুঝলাম সিঙ্গেল ইউজার মানে হচ্ছে একটা কম্পিউটারে ব্যবহার হবে, আর মাল্টি ইউজার হচ্ছে একের অধিক, অর্থাৎ সেটা দুইটা কম্পিউটারও হতে পারে, তিনটাও হতে পারে, 10টাও হতে পারে, 20টাও হতে পারে। তবে শর্ত হচ্ছে ল্যান এর আওতায় থাকতে হবে, অর্থাৎ কেবল নেটওয়ার্কের আওতায় থাকতে হবে আর কি। এইটা ছাড়া অনেকে হয়তোবা দেখেছেন বা অনেকে হয়তোবা আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন যে আমরা তো দেখেছি এটা অনলাইনে ব্যবহার হয়। হ্যাঁ, এটা আমিও দেখেছি যে এটা অনলাইনে ব্যবহার হয়। এটা হচ্ছে যে আইটির নিজস্ব নলেজ, অর্থাৎ সে আইটি তার নিজস্ব নলেজ দিয়ে বা তার কারিকুলাম দিয়ে এই পিসিটাকে ভার্চুয়াল করে ফেলায়, এরপরে আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ভার্চুয়াল এটা ব্যবহার করে। এটা টালি সফটওয়্যারের নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার না, এটা হচ্ছে জেনারেল আইটি এর নলেজ দিয়ে এটা করে। এটা আমরা দেখেছি যে তারা আলাদা সার্ভার ব্যবহার করে, আলাদাভাবে এটা ইনস্টলেশন করে আলাদাভাবে ওরা এটা ব্যবহার করে, যেটা অনলাইন বেস হয়ে যায় আর কি। তো আপনারা একটু লাইনে থাকেন, আমার একটু ব্যাটারির সংকেত দিচ্ছে, আমি একটু পাওয়ারটা একটু লাগাইনি আর কি। ওকে। ঠিক আছে, খরচ আছে কত আপনার? 4,30,000। আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে। এখন আসেন, আমরা তো দেখলাম যে আসলে এটার কোন দেশের কি মডিউল আছে এবং কিভাবে রান হয়। আমি আজকের দিনের শেষের দিকে চলে আসছি। এখন যে জিনিসটা আপনাদেরকে বলবো এটা খুবই একটা ইম্পর্টেন্ট, অর্থাৎ এই শুরু থেকে এখন পর্যন্ত যাই আপনাদেরকে বলেছি কোনো আসলে সফটওয়্যারে কোনো কিছুই আপনাদেরকে দিতে পারিনি। এখন এই বিষয়টা একটু নেন যে ফাংশন কি। হ্যাঁ,
আসলে টালি সফটওয়্যারে যদি আপনি মাউস ব্যবহার করে সফটওয়্যার ব্যবহার করতে চান, তাহলে ব্যবহারটা সুন্দর হবে না এবং স্মুথ হবে না এবং খুব দক্ষতার সহিত ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ এইটা হচ্ছে আপনার কিবোর্ড বেজ আর কি ইস্যুটা। তো এখানে দেখেন, এখানে এই 4টা ফাংশনই অর্থাৎ 4টা কি বেশি ব্যবহার হয়, 4টা না, এখানে 3টা আছে। আরো কি যদি আমি পার্টলি করি তাহলে একটু বেশি হবে। একটা হচ্ছে এন্টার, অর্থাৎ আপনি কিবোর্ডের একবারে হাতের ডান সাইডে নিচের দিকে এন্টার দিয়ে হচ্ছে সামনের দিকে ইন হতে হয়, অর্থাৎ সামনের দিকে যেতে হয় সফটওয়্যারের। আর এসকেপ দিয়ে হচ্ছে বের হতে হয়। আর কিবোর্ডে যে অ্যারো চিহ্নটা আছে আপ ডাউন লেফট রাইট, এইটা দিয়েও আপনি উপরে নিচে যেতে পারবেন। ফর এক্সাম্পল দেখেন, আমি এখানে আছি, আমি যদি এখন অ্যারো চিহ্ন দিয়ে আমি নিচে নামতে পারি, ডাউন অ্যারো দিয়ে আবার নিচে নামতে পারি, আবার নিচে পেতে, আবার আপ অ্যারো দিয়ে আমি উপরে উঠতে পারি। আর এন্টার দিয়ে এর মধ্যে আমি ইন হতে পারি, হ্যাঁ? আবার এসকেপ দিয়ে আমি এখান থেকে বের হতে পারি। অর্থাৎ আমি আপনাদের আজকে যা কিছু বলেছি কিনা কেন, এই জায়গাটায় একটু শেখা যে এই ফাংশনাল কি, অর্থাৎ ফাংশনাল কি, এন্টার, এসকেপ আর অ্যারো কি। অ্যারো কি হচ্ছে আপ এবং ডাউন, রাইট লেফট, অর্থাৎ বেশি ব্যবহার হয় আপ অ্যান্ড ডাউন আর এন্টার আর এসকেপ। আশা করি এই কিটা আপনারা মাউস দিয়ে কাজ না করে, দেখেন মাউস দিয়েও আপনি কাজ করতে পারবেন, কিন্তু এই মাউস দিয়ে কাজ করাটা মানে স্মুথলি হবে না। এই কারণে আপনি এই অ্যারো দিয়ে অর্থাৎ কিবোর্ড দিয়ে ব্যবহার করবেন আর কি, কাজগুলা করবেন। অর্থাৎ এই জিনিসটা একটু মাথায় নেন। আমি আবারও বলছি, এটা হচ্ছে এন্টার দিয়ে সামনের দিকে যেতে হয়, এসকেপ দিয়ে পিছনে আসতে হয়, আর অ্যারো কি দিয়ে আপে যেতে হয়, ডাউনে যেতে হয়, লেফটে যেতে হয়, রাইটে যেতে হয়। আশা করি আজকে শেষ করতে চাচ্ছি। এখন আমাদের তো 9টা বাজে, তো সেক্ষেত্রে আমরা একটু আলোচনা করতে পারি যে আমি যে 4 নাম্বার পয়েন্ট পর্যন্ত বলেছি, এই 4 নাম্বার পয়েন্ট পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন বা কোনো বোঝার অসুবিধা বা জানার আছে কিনা, যদি আপনারা একটু বলতেন তাহলে আমার জন্য সুবিধা হতো আর কি। আজকে ফার্স্ট ডে, হয়তোবা আমরা অনেক স্মুথলি যেতে পারিনি, বা প্রথম দিনটা এমনই হয়। তো ইনশাল্লাহ সামনের দিনগুলা থেকে আমরা আরো স্মুথলি যেতে পারবো আর কি। আমি সবাইকে একটু আনমিউট করে দিচ্ছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে, কোশ্চেনটা করতে হবে 4 নাম্বার পয়েন্টের মধ্যে রেখে আর কি। এর বাইরে যে কোশ্চেন গুলো আছে আপনারা টাইম টু টাইম পেয়ে যাবেন। আপনি 4 নাম্বার কোশ্চেন পর্যন্ত যদি কোনো কিছু বলার থাকে তাহলে ইনশাল্লাহ বলেন। আমি সবাইকে আনমিউট করে দিয়েছি আর কি। আজকে কি স্যার আর কিছু শেখাবেন নাকি 4 পর্যন্ত শেষ? না, আমি আজকে 4 পর্যন্তই শেষ করব। 4 পর্যন্ত আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে, আসলে স্টার্টিং পয়েন্টটা একটু স্লোই হয়। আমরা ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আরো অনেক স্মুথলি বা তাড়াতাড়ি যেতে পারবো। এখন তো 9টা বেজে গেছে। স্যার কাইন্ডলি যদি একটু ফাংশন কিটা বলতেন একটু। ওকে ফাইন। ফাংশন কি বলতে কি, আমরা এখানে দেখেন এখানে লেখা আছে 4 নাম্বার পয়েন্টে লেখা আছে এন্টার, অর্থাৎ এন্টার দিয়ে আমরা প্রবেশ করি। অর্থাৎ সফটওয়্যারে আপনি যেখানেই প্রবেশ করেন না কেন এন্টার দিয়ে আপনার ঢুকতে হবে। আর আপনি ধরেন এন্টার দিয়ে সামনের দিকে ঢুকছেন, অর্থাৎ সফটওয়্যারের মধ্যে আপনি ঢুকছেন। এখন সেখান থেকে আপনি যদি বের হতে চান তাহলে এসকেপ দিয়ে বের হতে হবে আর কি। আমি প্র্যাকটিক্যাল একটু দেখাই দিই।
দেখেন আমার এই স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন তাই না? এই যে আমি ক্রিয়েট কোম্পানিতে যে এন্টার দিলে আমাকে একটা পেজ দিছে। এখন আমি এখানে কিছু লিখলাম, এখানে কিছু লিখলাম, লিখা পর আমি চাচ্ছি এখন এখান থেকে বের হওয়ার জন্য। তাহলে বের হতে গেলে আমাদের কি এসকেপ দিতে হবে, অর্থাৎ কিবোর্ডের উপরে হাতের বাম সাইডে এসকেপ আছে। আমি দেখেন এসকেপ দিলে এখান থেকে বের হয়ে যেতে পারবো। বের হয়ে গেছে। আর একটা বলেছি হচ্ছে অ্যারো কি, অর্থাৎ এখানে আমাদের অ্যারো কি কিবোর্ডে আছে 4টা। একটা হচ্ছে আপ, ডাউন, লেফট, রাইট। তো আমরা যদি এখন নিচে যেতে চাই তাহলে আপ অ্যারো দিয়ে আসবো, আর যদি উপরে যদি ডাউন অ্যারো দিয়ে আসবো, আর যদি উপরে যাই তাহলে আমরা আপ অ্যারো দিয়ে যাব। এই 4টা জিনিস বা 3টা জিনিস আমার আজকে শেখানোর আমি শিখাইছি বলে দাবি করতে পারি আর কি। থ্যাংক ইউ স্যার। ডিফারেন্সটা ট্যালি প্রাইম আর ট্যালি ইআরপি প্রাইমের মধ্যে ডিফারেন্সটা কি স্যার? টালি প্রাইম হচ্ছে একবারে লেটেস্ট ভার্সন, মানে টালি সলিউশন প্রাইভেট লিমিটেডের লেটেস্ট ভার্সন হচ্ছে টালি প্রাইম। আর টালি প্রাইমের পিছনের ভার্সন হচ্ছে টালি ইআরপি 9। তবে এই ভার্সনের ভিতরে আবার অনেক রিলিজ আছে। হ্যাঁ, যেরকম ধরেন এখানে টালি প্রাইম, এখানে দেখেন টালি প্রাইমের ভিতরে এখানে রিলিজ আছে। দেখেন এখানে দেখেন এই যে রিলিজ হচ্ছে কত চলতেছে 3.0, আবার আপনাদের এখানে চলতেছে দেখেন 3.0.1। হ্যাঁ, অর্থাৎ সে এখন নতুন পুরনো সফটওয়্যার আনলে সে রিলিজ আনবে, এই ভার্সন আনবে না। অর্থাৎ আপনার কোশ্চেনের উত্তর হচ্ছে টালি ইআরপি 9 এর আপডেট ভার্সন হচ্ছে টালি প্রাইম। স্যার তাহলে আমার এটা তো 3.0.1 এটা ইনস্টল হয়েছে, এটা তো ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, আপনারটা আছে 3.0.1 আর আমারটা আছে 3.0। অর্থাৎ আপনার থেকে একটা রিলিজ পিছনে আমি আছি। তো আপনার রিলিজ আর এই রিলিজের ভিতরে কোনো ডিফারেন্স নেই আর কি। আপনারটাও এডিট লক, আমারটাও এডিট লক। আমি তো এর আগে টালি প্রাইম মানে ওপেন করার পরে কোম্পানি ক্রিয়েট করছিলাম, তো এখন বারবার ওই নতুন ইনস্টল করলে ওই একই জিনিস আসে। আচ্ছা, ওইটা আমরা সামনের দিকে গেলে ওইটা আমি বলে দিব। আমি জাস্ট আজকে তো 4 নাম্বার পয়েন্ট পর্যন্ত আপনাদের সাথে ডিসকাস করেছি। ওর মধ্যে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে বা জানার থাকে বা বোঝার থাকে আমাকে কোশ্চেন করেন। স্যার এই ট্যালি প্রাইম ইনস্টলেশনটা একটু স্যার দেখাবেন স্যার? এটা আমি স্যার ওই যে আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে একটা মানে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আবার একটু দেখাই, আপনি একটু দেখেন প্লিজ স্যার। প্রথমে হচ্ছে আমি এটা আমাকে আনইনস্টল করতে হবে এটা। হ্যাঁ, কারণ হচ্ছে আমার এখানে তো ইনস্টল করা, আমি এটাকে প্রথমে আনইনস্টল করে দিচ্ছি। স্যার একটু সবাইকে আনমিউট করে দেন। আমার একটা কোশ্চেন। হ্যাঁ, আপনার কোশ্চেনের উত্তর দিব। আমি একটা ভাই আমাকে একটু করছে, আমি সেই জিনিসটা একটু দেখাইনি। হ্যাঁ, তারপর আপনার কোশ্চেনের উত্তর দিচ্ছি। দেখেন এখানে আমার ইনস্টলারটা আগেই ছিল। আমি জাস্ট এই ইনস্টলারটা ইনস্টলেশন করতেছি। এই যে ইনস্টলারটা, এই যে
এখানে জাস্ট ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর ইয়েস দিবেন। স্যার এটা কি ওই যে টালির ওয়েবসাইট থেকে নিয়েছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইট নিচে আপনি দেখেন চ্যাট বক্সে এই অ্যাড্রেসটা আছে। হ্যাঁ, জি এখন দেখেন আপনি আপনার কম্পিউটারে যেহেতু সফটওয়্যারটা ইনস্টলেশন নেই, সুতরাং এই অপশনটা আপনার কাছে থাকবে না, আপডেট। হ্যাঁ, জি যদি আপনার আপডেট আসে আপনি আপডেটেই ক্লিক করবেন। হ্যাঁ, তো আপনি যেহেতু ইনস্টলেশন করেন নেই, সুতরাং এটা আসবে না। এটা আমার কম্পিউটারে ইনস্টলেশন করা আছে, তো তাই এই আপডেট জিনিসটা আসতেছে। আমি বলতেছি যে আমি না, কি আপডেট না। 0.1টা ডাউনলোড দিব স্যার? হ্যাঁ হ্যাঁ, 0.1টা দিবেন বা 3.0.1টা ডাউনলোড দিবেন, একই কথা। এই যে নিউ ইনস্টলেশন, এই অপশনটা পাবেন, এই যে ইনস্টল, এখানে জি ক্লিক করবেন, জাস্ট ইনস্টল হয়ে যাবে আর কি। হ্যাঁ, জি জি এটা ইনস্টল হয়ে গেছে আর কি। ইনস্টল জি হওয়ার পর দেখবেন এরকম আপনার আসবে। এটা আপনি এই যে এরকম দেখবেন যে টালি প্রাইম এডিট লক, এটা ওপেন হচ্ছে, আর এরকমের আসবে এই যে এরকম, যে কন্টিনিউ ইন এডুকেশনাল মোড, ইউজ লাইসেন্স ফ্রম নেটওয়ার্ক। আমাদের কাজ করতে হবে এইটা দিয়ে, প্রথমটা দিয়ে স্যার। কন্টিনিউ ইন এডুকেশনাল মোড। জি জি আচ্ছা, আমি আপনাদের কোর্সেনটা নেওয়ার আগে আমি আবারও একটু পুনরাবৃত্তি করি। আপনারা যখন এই সফটওয়্যারটা ব্যবহার করবেন বা জি যেখানে আপনি ডেট দেন না কেন, যেখানে সফটওয়্যারের যে কোনো জায়গায় ডেট দেন না কেন, আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে 3টা ডেট বসানোর জন্য। এই কথাটা বারে বারে বলার অর্থ হচ্ছে আমাদের অনেক ভাই বাসায় প্র্যাকটিস করতে যেয়ে আর আগাইতে পারে না, এই শুধু এই কারণে। সেই জি ডেটটা হচ্ছে 1 তারিখ, 2